টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2025 সালের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 2 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমরা জানো তোমাদের এবার থেকে চালু হচ্ছে হলিস্টিক কার্ড, অর্থাৎ এর আগে যেখানে তোমাদের পূর্ণমান ছিল 15, এবার থেকে তোমাদের পূর্ণমান থাকবে 30। সময় পাবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই পরীক্ষাটি 1 এপ্রিল থেকে 12 এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। তোমাদের এর আগে সেট 1 এর অঙ্কের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। এছাড়াও অন্যান্য সাবজেক্টের 3 থেকে 4টে করে সেটের প্রশ্ন এবং তার উত্তর দিয়ে দিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তো দেখে নাও তোমাদের এই সেট 1-এ কীরকম প্রশ্ন থাকতে চলেছে। দেখো, প্রথমেই আমরা চলে আসছি গ্রুপ এ তে চলে আসছি। দেখো গ্রুপ এতে কি বলেছে, আমি একটু জুম করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে। প্রথম প্রশ্নটা সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে আছে তোমাদের 1 গুণ 4। প্রথম প্রশ্ন, -5/2 এর সঙ্গে কত যোগ করলে 0 হবে? দেখো অপশন কি কি আছে, 5/2, -5/2, -2/5, +2/5। তো এর যেটা সঠিক উত্তর দেখো, তো -5/2 এর সঙ্গে -5/2 যদি যোগ করি তাহলে 0 হবে। তাহলে সঠিক উত্তর কোনটা? বি হচ্ছে -5/2 হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? এবার দেখো 2 নম্বর, 6y = 5 + y হলে y এর মান হবে। তো দেখো y এর মান এখানে কত হবে? অপশন কি আছে, -1, +1, -2, +2। তো দেখো, তো 6y = 5 + y। এবার যদি ওয়াইটাকে আমরা বাঁ দিকে নিয়ে চলে আসি, মানে 6y এর দিকে নিয়ে চলে আসি, তাহলে 6y - y = 5 থাকছে। 6y থেকে -y করলে আমরা কত পাবো? 5y পাবো। তাহলে 5y মানে হচ্ছে 5, তাহলে y এর মান হচ্ছে 1। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে +1, অর্থাৎ বি এটা, সে বি হচ্ছে তোমাদের এখানে সঠিক উত্তর। এবার দেখো, কোন কোন দুটি পরস্পর পূরক কোণ? এখানে দেখো কি অপশন আছে একবার দেখে নাও। এ আছে 45 ডিগ্রি আর 55 ডিগ্রি, বি আছে 70 ডিগ্রি 30 ডিগ্রি, সি আছে 42 ডিগ্রি 39 ডিগ্রি, আর ডি আছে 25 ডিগ্রি 65 ডিগ্রি। এবার তোমাদের পূরক কোণ নির্ণয় করতে গেলে মনে রাখতে হবে দুটি কোণের সমষ্টি সবসময় 90 ডিগ্রি হতে হবে। তো দেখো এর সলিউশনটা একবার দেখে নাও। এবার যদি 45-এর সঙ্গে আমরা 55 ডিগ্রি যোগ করি তাহলে আমরা 100 ডিগ্রি পাবো, যেটা কিনা 90 ডিগ্রি নয়। 70 ডিগ্রির সঙ্গে 30 ডিগ্রি যোগ করলেও 100 ডিগ্রি পাবো, যেটাও 90 ডিগ্রি নয়। 42 ডিগ্রির সঙ্গে 39 ডিগ্রি যোগ করলে আমরা 81 ডিগ্রি পাবো, যেটাও 90 ডিগ্রি নয়। কিন্তু যদি আমরা দেখো 25 ডিগ্রি, এখানে আমি একটু অন্য কালারে দেখিয়ে দিচ্ছি, 25 ডিগ্রির সঙ্গে যদি 65 ডিগ্রি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি 90 ডিগ্রি। তাহলে 25 ডিগ্রি আর 65 ডিগ্রির যে অপশনটা আছে সেটা হচ্ছে সঠিক উত্তর ডি। এবার দেখো 4 নম্বর, প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে মূলদ সংখ্যা নয়। মূলদ সংখ্যা 9 এর মধ্যে কোনটা? অপশন কি কি আছে দেখো, 2.35, 4/7, 0 আর 4 + √2। ঠিক আছে? তো দেখো এর উত্তরটা তোমরা দেখে নাও। 2.35 কে আমরা লিখতেই পারি 235/100। কেন? এই যে এখানে পয়েন্টের জন্য এখানে 1 এলো, আর শেষে দুটো ঘর আছে, দুটো শূন্য চলে এলো, তাহলে 235/100। মানে যদি কাটাকাটি করি, 5 ডিগ্রি আমরা কাটাকাটি করি, পাবো হচ্ছে 47/20, যা একটা মূলদ সংখ্যা। আচ্ছা, 4-এর সাথে একটা মূলদ সংখ্যা, 0 একটা মূলদ সংখ্যা, কিন্তু 4 + √2 এটা মূলদ সংখ্যা নয়। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি, 4 + √2, ডি হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো 2 এর দাগের যে প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান দেখো এখানে আছে, 2 × 4 করে আছে। প্রথম যে প্রশ্ন দেখো, 1/3 ও 3/5 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। 1/3 আর 3/5 এই দুটোর মধ্যে মূলদ সংখ্যা লিখতে বলেছে, দেখে নেবো আমরা। দেখো 1/3 কে যদি আমরা লব এবং হর উভয় পক্ষেই 5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 5/15। আর 3/5 কে লব এবং হর যদি উভয় পক্ষে 3 দিয়ে গুণ করি পাবো কত? 9/15। তাহলে দেখো দুটো সংখ্যা আমাদের কি কি দাঁড়ালো, একটা পেলাম হচ্ছে 5/15, একটা পেলাম 9/15। ভালো করে দেখে নাও। তো তাহলে আমাদের 1/3 কে আমরা ধরতে পারি 5/15 এবং 3/5 ধরতে পারি 9/15। তাহলে এই 5/15 আর 9/15 মধ্যে দুটি মূলদ সংখ্যা যদি জানতে চাই তাহলে আমরা কি পাবো? দেখো 6/15 পাচ্ছি, 7/15 পাচ্ছি, 8/15 পাচ্ছি। তো এর মধ্যে দুটো জানতে চাইছে, তো দুটি তোমরা লিখবে 7/15 আর 8/15। যদি 3টে জানতে চাইতো তাহলে কি লিখতে? 6/15, 7/15, 8/15। ঠিক আছে? দুটো জানতে চাইছে তাহলে লিখবে 7/15 আর 8/15। ঠিক আছে?
এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটে যদি জানতে চাওয়া হয় তাহলে তিনটে তোমরা এখানে লিখে দেবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো পরের প্রশ্নে চলে আসছি আমরা। পরের প্রশ্ন কি বলেছে, সরল করতে বলেছে। এক্স স্কোয়ার গুণ ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ যোগ ওয়াই স্কোয়ার গুণ জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার যোগ জেড স্কোয়ার গুণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকে সরল করতে বলেছে। তো দেখো সরলটা দেখে নাও। তো এক্স স্কোয়ারের সঙ্গে ফার্স্টে যদি আমরা ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে কত পাবো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এই এক্স স্কোয়ারের সঙ্গে যদি এই মাইনাস জেড স্কোয়ার গুণ করি কত পাবো, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, এবার দেখো প্লাস ওয়াই স্কোয়ার আছে, প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার গুণ করলাম, প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস এই ওয়াই স্কোয়ারের সঙ্গে মাইনাস এক্স স্কোয়ার গুণ করলাম, কত পাবো, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্লাস জেড স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করবো, কত পাবো, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার, প্লাস জেড স্কোয়ারের সঙ্গে মাইনাস ওয়াই স্কোয়ার গুণ করবো, পাবো হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এবার দেখো এখানে যেমন প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে ঠিক তেমনি মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আছে, তাহলে এটা কেটে গেল। তারপরে প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে, মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার আছে, কেটে গেল। আচ্ছা, প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, কেটে গেল। তাহলে আলটিমেটলি কত পড়ে থাকলো, 0। তাহলে এর সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে 0। নির্ণয় সরলফল হচ্ছে 0। এবার দেখো 3 নম্বরে চলে আসছি। তাহলে আমার 2 নম্বরটা হলো, এবার 3 নম্বর। দুটি সংখ্যার গুণফল 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা 3x প্লাস 2 হলে অপর সংখ্যাটি কত? তো দুটো সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে আর একটা সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে অপর সংখ্যা পেতে গেলে আমাদেরকে এটাকে ভাজক ধরতে হবে এবং এটাকে ভাজ্য ধরতে হবে, দিয়ে যেটা ভাগফল আসবে সেটাই হচ্ছে অপর সংখ্যা। তো দেখো 3 নম্বরটা দেখে নাও, 3 নম্বরের অঙ্কটা। তো আমরা এটাকে ধরলাম, একটু কালারটা চেঞ্জ করি তোমাদের সুবিধার্থে, এটাকে ধরলাম আমরা ভাজক, এটাকে ধরলাম ভাজ্য। তো সেইভাবে আমরা এখানে বসালাম। দেখো ভাজ্যের জায়গায় 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 4 বসালাম, ভাজকের জায়গায় 3x প্লাস 2 বসালাম। এবার দেখো 3x স্কোয়ার আছে, এবার এটাকে যদি x দিয়ে গুণ করি প্রথমে, তাহলে কত পাবো, 3x স্কোয়ার প্লাস 2x, 3x স্কোয়ার প্লাস 2x। এবার আমরা জানি বিয়োগ হবে, তো 3x স্কোয়ার কেটে গেল, এটা কেটে দিলাম। আর এবার 2x প্লাস 2x মাইনাস 2x বিয়োগ করলে, তো 8x থেকে 2x বাদ দিই তাহলে কত পাবো, 6x। আচ্ছা, এবার উপর থেকে প্লাস 4 নেমে গেল, তাহলে নিচে থাকলো 6x প্লাস 4, আর ভাজক কি আছে, 3x প্লাস 2। এবার দেখো 3x প্লাস 2কে যদি প্লাস 2 দিয়ে আমরা গুণ করি, প্লাস 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, তাহলে 3x গুণ 2 তাহলে কত হচ্ছে 6x। আচ্ছা, প্লাস 2 গুণ প্লাস 2 মানে প্লাস 4, তাহলে 6x প্লাস 4। এবার এটা দেখো কাটাকাটি করলে কত পাবো, 0 পেয়ে যাবো। তাহলে সঠিক যেটা উত্তর সেটা আমাদের হলো এটা ভাগফল x প্লাস 2। তো সেটাই হচ্ছে অপর সংখ্যা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার চলে আসো পরের অঙ্কে। কি বলেছে, 4 নম্বরটা। একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার ও প্রস্থ 20 মিটার। জমিটির চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা ছেড়ে বাড়ি তৈরি করলে ওই বাড়ির ক্ষেত্রফল কত হবে? বোঝা গেছে? একটা আয়তাকার জমি বলেছে, দৈর্ঘ্য বলেছে 48 আর প্রস্থ বলেছে 20, আর 3 মিটার চওড়া রাস্তা ছাড়তে বলেছে চারিদিকে। তাহলে ওই বাড়ির ক্ষেত্রফল কত হবে? তাহলে নতুন দৈর্ঘ্য আর নতুন প্রস্থ আমরা দেখে নেব এই অঙ্কে। দেখো এবার, তো এটা যদি আমরা একটা আয়তাকার জমি ধরে নিই, দেখো আমাদের ফার্স্টে এই আয়তাকার জমির দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার এবং এই 48 মিটার দেখতে পাচ্ছ, আর প্রস্থ হচ্ছে 20 মিটার। এবার 3 মিটার চওড়া রাস্তা আছে, তার মানে যদি নতুন যে আমাদের এই অংশটা তৈরি হয়েছে, সরি, নতুন যে এই অংশটা তৈরি হলো, এই যে দেখতে পাচ্ছ নতুন একটা আয়তক্ষেত্র এখানে আমরা পেলাম। এই নতুন আয়তক্ষেত্রের আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা বের করতে হয় ফার্স্টে, ঠিক আছে? তাহলে এখান থেকে 48 গড়াটা ছিল, এইদিকে 3, এইদিকে 3, তাহলে দুটো 3 যদি আমরা এইতে বাদ দিই, মানে 6 যদি বাদ দিই, তাহলে 42 মিটার হচ্ছে নতুন দৈর্ঘ্য। আর প্রস্থের ক্ষেত্রে এদিকে 3, এদিকে 3, মানে 3 3 6, 20 থেকে যদি 6 বাদ দিই 14 মিটার হচ্ছে নতুন প্রস্থ। তো দেখো এখানে তাই করা হয়েছে, আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার ও প্রস্থ 20 মিটার। জমির চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা হলে রাস্তা বাদে জমির দৈর্ঘ্য হবে 48 বিয়োগ 2 গুণ 3 মানে 42 মিটার। এবার দেখো তোমাদের প্রস্থ কি হবে, 20 বিয়োগ 2 গুণ 3 আগেই দেখালাম, দুটো দুই দিক থেকে 3 কমে যাচ্ছে, তাহলে কত হচ্ছে 14 মিটার। তাহলে রাস্তা ছেড়ে বাড়ি তৈরি করলে বাড়ির ক্ষেত্রফল হবে, মানে ওই যে নতুন যে আয়তক্ষেত্রটা তৈরি হলো সেই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, 42 গুণ 14 মানে 588 বর্গমিটার। তো বাড়ির নির্ণয় ক্ষেত্রফল হচ্ছে 588 বর্গমিটার। তোমরা গুণ করে দেখে নিতে পারো। এবার দেখো পরবর্তী যে প্রশ্ন,
অর্থাৎ তোমাদের 3 দাগের প্রশ্ন চলে যাচ্ছে, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। প্রথম প্রশ্ন, যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে। a/b + b/a = 1 হলে a³ + b³ এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, দেখো কি করে করবো এটা দেখে নাও ভালো করে। দেখো a/b + b/a = 1 বলেছে, তাহলে নিচে ab লসাগু হলো, তাহলে উপরে পেলাম a² + b² মানে 1। তাহলে এবার a² + b² বাঁ দিকে রেখে এলাম আর ab-টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। তাহলে a² + b² = ab, বা a² এবার ab-টাকে যদি আমরা বাঁ দিকে নিয়ে আসি তাহলে a² + b² - ab = 0। এবার আমরা a³ + b³ এর সূত্রে আনার জন্য যদি উভয় পক্ষে a + b দিয়ে গুণ করি, মানে এদিকে আছে a² + b² - ab, একেও a + b দিয়ে গুণ করলাম আর 0কেও a + b দিয়ে গুণ করলাম, তো 0 এর সঙ্গে যাই গুণ করি না কেন 0 থেকে যাবে। আর এদিকে দেখো a + b ইন্টু a² - ab + b², এটা কিন্তু a³ + b³ এর সূত্রে চলে এলো। তাহলে a³ + b³ = 0। তো আমাদেরকে যেটা জানতে চেয়েছে যে a³ + b³ এর মান জানতে চেয়েছে, তো a³ + b³ 0 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে a³ + b³ এর মান কত হলো? a³ + b³ এর মান হলো 0। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এবার দেখো চলে আসবো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর বলেছে সরল করতে বলেছে। দেখো x - y ইন্টু x² + xy + y² + y - z ইন্টু y² + yz + z² + z - x ইন্টু z² + zx + x² সরল করতে বলেছে। দেখো সরলটা আমরা করব। তো যেমন সরল আছে তেমন টুক করে নিলাম আমরা। এবার দেখো x - y ইন্টু x² + xy + y², এটা কিসের সূত্র? এটা হচ্ছে x² - y x³ - y³ এর সূত্র। অর্থাৎ দেখো a³ - b³ এর সূত্রে আমরা এটা ফেলে দিলাম, এটাকে আমরা a³ - b³ এর সূত্রে ফেলে দেবো, এটাও a³ - b³ এর সূত্রে পড়ে যাবে, এটাও a³ - b³ এর সূত্রে পড়ে যাবে। তাহলে এখানে লিখলাম x³ - y³ + y³ - z³ + z³ - x³, মানে প্রত্যেকটার ক্ষেত্রে এটা হলো এটা, তারপরটা হলো দেখো এটা, আর এটা হলো এটা। এবার দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, x³ এর সঙ্গে -x³ কেটে যাবে, -y³ এর সঙ্গে +y³ কেটে যাবে, -z³ এর সঙ্গে +z³ কেটে যাবে। তাহলে আলটিমেটলি যেটা উত্তর সেটা হচ্ছে 0। 0 হচ্ছে নির্ণেয় সরল ফল। বোঝা গেল আশা করি। চলে আসো পরবর্তী অংশে, 4 নম্বর। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এটার মান আছে দেখো 4। দেখো একটা পাই চার্ট দিয়েছে, তুমি একটি পরীক্ষায় যে নম্বর পেয়েছো তার প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। এই তথ্যটির পাই চিত্র তৈরি করো। কি তথ্য দেওয়া হয়েছে দেখো, বিষয় দিয়েছে আর প্রাপ্ত নম্বর শতকরা হিসাবে দিয়েছে। বাংলায় 15%, ইংরেজিতে 20%, অঙ্কে 30%, পরিবেশে 15%, আর শারীরশিক্ষা হাতের কাছে 20%। তো এটাকে আমরা পাই চার্টে কিভাবে প্রকাশ করবো দেখে নাও। দেখো বাংলাতে কত পাওয়া হয়েছে? 15 নম্বর পাওয়া হয়েছে। তো বাংলার 15 নম্বর আছে। এবার 15 নম্বর 15% বলেছে, তাহলে 15% মানে 15/100, মানে সে 3 এর 20। এবার 3 এর 20 পেলাম। আচ্ছা এইভাবে প্রত্যেকটা আগে বের করে নিই। ইংরেজিতে 20% মানে 1/5, 100 দিয়ে ভাগ করে দিলাম। অঙ্কে 30%, 100 দিয়ে ভাগ করলাম 3/10। পরিবেশে 15%, 100 দিয়ে ভাগ করলাম 3 এর 20। আর শারীরিক শিক্ষা ও হাতের কাজে 100 দিয়ে ভাগ করলাম 1/5। তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম, এই যে দেখতে পাচ্ছ এইগুলো আমরা পেয়ে গেলাম, এই ভ্যালুগুলো আমরা এখানে পেয়ে গেলাম। তো এই ভ্যালুগুলো পাওয়ার পরে দেখো, যদি আমাদের কেন্দ্রীয় কোণ একটা পাই চিত্রের কেন্দ্রীয় কোণ যদি বের করতে হয়, তাহলে আমরা জানি ভগ্নাংশকে 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে, তবেই কিন্তু আমরা কেন্দ্রীয় কোণ পাবো। তো 360 ডিগ্রি, কারণ হচ্ছে একটা বৃত্তের কেন্দ্রীয় কোণের মান হচ্ছে 360 ডিগ্রি। ঠিক আছে, তো 360 ডিগ্রি দিয়ে গুণ করলাম, তো 3 এর 20 সঙ্গে 360 গুণ করে কত পেলাম? 54 ডিগ্রি। আবার এখানে 360 দিয়ে গুণ করে কত পেলাম? 72 ডিগ্রি। তারপরে পেলাম 108 ডিগ্রি, তারপরে পেলাম 54 ডিগ্রি, তারপরে পেলাম 72 ডিগ্রি। তো প্রত্যেকটা কেন্দ্রীয় কোণ পেয়ে গেলাম। এবার আমরা একটা বৃত্ত এঁকে, অর্থাৎ একটা পাইচিত্র এঁকে, দেখতে পাচ্ছ পাইচিত্র এখানে একটু ছোট করছি, একটা পাইচিত্র এঁকে এখানে যদি আমরা প্লট করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে কোন বিষয়ে কত পার্সেন্ট, কত কোন বিষয়ে কত ডিগ্রি এখানে স্থান নিচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট, দেখো 2 নম্বর বলেছে একটি রম্বস আর ও এ ডি অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং কোণ আর ও এ হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো চলে আসছি গ্রুপ বিতে। দেখো চলে আসছি গ্রুপ বিতে, কি বলেছে একটু ছোট করছি। প্রথমে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। সত্য ও মিথ্যা লিখতে বলেছে। একটি সূক্ষ্মকোণ
ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে। দেখো এর দেখে নাও, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে, প্রদত্ত বিবৃতিটি সত্য। নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা। দেখো তাহলে প্রথমটা হয়ে গেল 2-এর 5 ও 3-এর 5 3-এর 7 এর মধ্যে কটি মূলদ সংখ্যা আছে? তো উত্তর লিখবে 2-এর 5 ও 3-এর 7 এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে। চলে আসবো পরের প্রশ্ন 3 নম্বর। শূন্যস্থান পূরণ করতে বলেছে। পাই চিত্রে তথ্যগুলো প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে। এর উত্তরটা আমরা দেখে নেব। আমরা এখনই দেখলাম পাই চিত্রে তথ্যগুলোকে প্রকাশ করা হয় কেন্দ্রীয় কোণের মাধ্যমে। আমরা কেন্দ্রীয় কোণ অঙ্কন করে পাই চিত্রে তথ্যগুলো প্রকাশ করলাম কিছুক্ষণ আগেই। এবার দেখো 3 নম্বর হয়ে গেল। বা 4 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো। x গ্রেটার দেন এক্স কিউব হলে কোনটি ঠিক? x সমান 1, x লেস দেন 1, x গ্রেটার দেন 1, নাকি কোনোটি নয়? দেখো এর উত্তরটা তোমরা দেখে নাও। x গ্রেটার দেন এক্স কিউব হবে যখন x লেস দেন 1 হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে x লেস দেন 1। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার দেখো 4 নম্বর হয়ে গেল। এবার 5 নম্বরে চলে আসবো। ফাঁকা স্থানে দুটি মূলদ সংখ্যা বলতে বলেছে। দেখো এখানে ফাঁকা স্থান আছে, এখানে ফাঁকা স্থান আছে, সমান 0 বলেছে, এবং এখানেও ফাঁকা স্থান আছে, দুটো ফাঁকা স্থান সমান -4-9 বলেছে। দেখো দুটি মূলদ সংখ্যা বলেছে 2-এর 3 আর -2-এর 3। তো এখানে ফাঁকা স্থানে দুটি মূলদ সংখ্যা পাওয়াতে বলেছে। তো যদি আমরা 2-এর 3 আর -2-এর 3 বসাই, তাহলে দেখো দুটো যোগফল কত হবে? 0। আর 2-এর 3 আর -2-এর 3 যদি গুণ করি, তাহলে তার গুণফল কত হবে? -4-9। তাহলে উত্তর হচ্ছে +2-এর 3 আর -2-এর 3। এটা হচ্ছে উত্তর। এবার দেখো আমরা চলে আসবো নেক্সট প্রশ্নে। দেখো 2 নম্বরটা কি বলেছে? t + 1/t = 2 হলে t⁻100 + 1/t⁻100 এর মান জানতে চেয়েছে। দেখো কি করে করব। t + 1/t = 2 বলেছে, তাহলে এখানে যদি আমরা লসাগু করি, তাহলে নিচে টি থাকলো, t² + 1 = 2, মানে t² + 1 = 2t হলো। তাহলে t², এবার যদি 2tটাকে এদিকে নিয়ে চলে আসে, তাহলে -2t হয়ে যাবে। তাহলে t² - 2t + 1 = 0, বা t - 1 এর হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেল, a - b হোল স্কোয়ারের সূত্রে পড়ে গেল। তাহলে t - 1 এর হোল স্কোয়ার সমান 0, বা t - 1 সমান 0, বা t সমান 1। এবার t⁻100 + 1/t⁻100 এর মান আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে এবার t এর ভ্যালুটা আমরা জানি 1, t এর ভ্যালু আমরা 1 পেয়ে গেছি এখানে, তাই তো? t এর ভ্যালুটা এখানে 1 পেয়ে গেছি। তাই যদি আমরা এখানে পাই, তাহলে এখানে t এর ভ্যালু 1 বসিয়ে দিলাম। 1 বসিয়ে 1⁻100 + 1⁻100 মানে 1 + 1 2 আমরা পেয়ে গেলাম। এবার দেখো চলে আসবো আমরা পরবর্তী যে অঙ্ক, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। 192x³ + 3। পরের প্রশ্ন, 7-এর 5কে সংখ্যা রেখায় প্রকাশ করতে হবে। 7-এর 5কে যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি, কিভাবে করবো দেখো। তো আমি জানি 7-এর 5 মানে 1/2-এর 5। তাহলে 1/2-এর পূর্ণ সংখ্যা রেখায় 1/2-এর 5কে বসাতে হবে। তো এটা 0 যদি হয়, তাহলে এটা 1, এটা 2, ভাগ করে নিলাম, এটা 3। তো 3টে ভাগ আমরা করে নিলাম। 0, একটু অন্য কালারে দেখার সুবিধা হবে, 0, 1, 2, 3 সমান ভাগ করে নিলাম আমরা। এবার দেখো 1 থেকে 2 এর মধ্যে আমরা 1, 2, 3, 4, 5টা ভাগ করে দিলাম। তো প্রথম ভাগে আমরা বসাবো 1/1-এর 5, তারপরে ভাগে 1/2-এর 5, তারপরে 1/3-এর 5, তারপরে 1/4-এর 5। আমাদের কি জানতে চেয়েছে? 1/2-এর 5। তাহলে এইটা আমাদেরকে জানতে চেয়েছে, এই পোর্শনটা আমাদেরকে জানতে চেয়েছে কোথায় বসবে। ঠিক আছে, তোমরা দেখতে পেলে এখন মিডল পোর্শনে বসছে এটা। এবার দেখো চলে আসবো পরবর্তী যে অঙ্ক আছে। বলেছে 5 নম্বর, 2x ডিগ্রি ও 7x ডিগ্রি পরস্পর সম্পূরকোণ হলে কোণ দুটির অন্তর্ফল কত হবে? তো দেখো এর আগে আমরা তোমাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে পূরককোণ, এবার দেখাচ্ছি সম্পূরককোণ। প্রদত্ত 2x ডিগ্রি ও 7x ডিগ্রি পরস্পর সম্পূরককোণ, তাহলে 2x ডিগ্রি + 7x ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি। আর যদি এটা পূরককোণ বলতো, তাহলে এর ভ্যালুটা যোগফল কত হতো? 90 ডিগ্রি হতো। এটা সম্পূরককোণ যেহেতু, তার জন্য 180 ডিগ্রি হচ্ছে। তাহলে 9x ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি, বা x ডিগ্রি মানে হচ্ছে 9টা এদিকে চলে গেল, তাহলে কাটাকাটি হয়ে 20 ডিগ্রি দাঁড়ালো। তাহলে কোণ দুটি যথাক্রম হচ্ছে 2 × 20 ডিগ্রি মানে 40 ডিগ্রি, এবং 7 × 20 ডিগ্রি মানে 140। তাহলে 40 ডিগ্রি হলো একটা, একটা হচ্ছে 140 ডিগ্রি, দুটো আমরা পেয়ে গেলাম। তাহলে কোণ দুটির অন্তর্ফল কত হবে? 140 থেকে যদি 40 ডিগ্রি বাদ দিই, তাহলে কত পাবো? 100 ডিগ্রি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো চলে আসছি 6 নম্বর অঙ্কে। চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ অঙ্কন করো, যার দুটি কোণের মান 70 ডিগ্রি ও 110 ডিগ্রি, এবং এরা পরস্পর পূরক না সম্পূরক লেখো।
3 আছে, অথবা দিয়ে আছে কি অষ্টম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে এক ছাত্র বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকা দেওয়া হলো। যে দেখো বিষয় এর আগের মতো এর আগে করিয়েছি, বিষয় প্রাপ্ত নম্বর শতকরা বাংলাতে 15, ইংরেজিতে 20, অঙ্কে 30, জীবনবিজ্ঞানে 20, ভৌত বিজ্ঞানে 15 এরকম দেওয়া হলো। এই তথ্যটি পাইচিত্রের আকারে প্রকাশ করতে বলেছে আর বৃত্তকলাপ কেন্দ্রীয় কোণ লিখতে বলেছে। তো এই গেল তোমাদের 6-এর এই দুটো প্রশ্ন। তো প্রথমে যেটা আছে, প্রথম পার্টের যেটা আছে, চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ অঙ্কন করো যার দুটি কোণের মান 70 ডিগ্রি ও 110 ডিগ্রি। তোমরা চাঁদার সাহায্যে এটা সুন্দর করে অঙ্কন করবে। আর এরা পরস্পর পূরক না সম্পূরক এটাকে দেখে নাও তোমরা। তোমরা 70 ডিগ্রি ও 110 ডিগ্রি পরস্পর সম্পূরক, কারণ হচ্ছে এর আগেই পড়ালাম যে দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় সেটা হচ্ছে সম্পূরক কোণ, আর যদি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে পূরক কোণ। তো এটা দুটো কোণের সমষ্টি 70 যোগ 110 করলে আমরা পাবো 180, তাই জন্য এটা হচ্ছে সম্পূরক কোণ। আচ্ছা, পরের যে পার্টের প্রশ্নটা আমি পড়লাম সেটা দেখে নাও তোমরা। বাংলায় 15% নম্বর পেয়েছে। এবার এর আগেই তোমাদেরকে এরকম একটা অঙ্ক করিয়েছি। তো বাংলায় 15, ইংরেজিতে 20%, অঙ্কে 30%, জীবনবিজ্ঞানে 20%, ভৌত বিজ্ঞানে 15%, এরকমভাবে দেওয়া আছে। এবার এটাকে আমরা 100 দিয়ে মানে শতাংশের আকারে প্রকাশ করে নিলাম, 100 দিয়ে ভাগ করে নিলাম। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম দেখো, আগের মতো আবারও দেখাচ্ছি। 3-এর 20 পেলাম, 1-এর 5 পেলাম, 3-এর 10 পেলাম, 1-এর 5 পেলাম, 3-এর 20 পেলাম। তাহলে এগুলো আমরা ভগ্নাংশের আকারে পেয়ে গেলাম। এবার যেহেতু আমাদের কেন্দ্রীয় কোণ জানতে চেয়েছে তাই জন্য 360 দিয়ে গুণ করতে হবে। এর আগে আমি তোমাদেরকে বললাম। তো 360 দিয়ে আমরা গুণ করে নিলাম প্রত্যেকটাকে। তাহলে বাংলায় পেলাম 54 ডিগ্রি, ইংরেজিতে পেলাম 72 ডিগ্রি, অঙ্কে পেলাম 108 ডিগ্রি, জীবনবিজ্ঞানে পেলাম 72 ডিগ্রি, আর ভৌত বিজ্ঞানে পেলাম 54 ডিগ্রি। তো এটাকে যদি আমরা পাইচিত্রের আকারে প্রকাশ করি, দেখো ছোট করে নিচ্ছি। তাহলে এরকম করে আমরা একটা বৃত্ত এঁকে এইভাবে আমরা এর সাথে অঙ্কন করতে পারি, যেখানে আমাদের অঙ্ক আছে 108 ডিগ্রি, ইংরেজি 72 ডিগ্রি, বাংলা 54 ডিগ্রি, ভৌত বিজ্ঞান 54 ডিগ্রি, আর 72 ডিগ্রি হচ্ছে জীবনবিজ্ঞান। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। তো এই গেল তোমাদের অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হোলিস্টিক প্যাটার্নগুলির প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের যেমন অনেক শেয়ার করবে। তোমাদের জন্য এর পরবর্তীতে আরও অনেক কটা সেট আনবো। তোমাদের এইটাই যে হুবহু পরীক্ষা আসবে সেরকম কিছু ভেবো না, তোমাদের কিন্তু পাইচিত্র আসবে, এছাড়া তোমাদের এখানে সম্পাদ্য আসবে। তো তোমরা তার জন্য ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের এর আগের যে সেট করিয়েছি, এখন যে সেট করালাম, এরপরে 3 থেকে 4টে সেট করাবো, সেগুলো ভালো করে করো। এবং সর্বোপরি তোমাদের যে বইটা আছে সেই বইয়ের অঙ্কগুলো খুঁটিয়ে প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের 100% সাফল্য নিশ্চিত। তোমাদের যেহেতু পরীক্ষা আসতে আর বেশি সময় নেই, তাই জন্য তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর এর পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের প্রশ্ন উত্তর চাও সেটাও কমেন্টে জানাবে, এবং কমেন্টে তোমাদের বিদ্যালয়ের নাম এবং কে কোন জায়গায় দেখছো সেটা লিখতে ভুলবে না। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।